দীপ্ত রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করতে বিজিবির কড়া অবস্থান, বাংলাদেশি হিসেবে প্রমাণ ছাড়া কাউকেই গ্রহণ না করার ঘোষণা। তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, বাট আমরা এই পজিশনে অনর। নোটিশের জবাবে সন্তুষ্ট না হলে ৮ দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি দাবি আইনজীবীর। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল ৫টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ভরা মৌসুমেও দেশের বাজারে ফের বেড়েছে চালের দাম। মিলার ও ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা, বিপাকে ক্রেতা সাধারণ। নাজির চালগুলা এখন হইতে ৯০ টাকা কেজি হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছি আমরা খাইতে খাওয়া যারা আছি হেরা মরণ ছাড়া রাস্তা দেখি না। সরকারের কার্যক্রম সঠিকভাবে এগুচ্ছে কিনা তা দেখভালের দায়িত্ব পেলেন স্থানীয় সংসদ সদস্যরা। সংসদীয় দলের সভায় ৭ মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন। সকল মন্ত্রণালয়ে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা চেষ্টা করছি যাতে ত্রুটি বিচ্যুতি না থাকে। রাজপথের আন্দোলনে নামল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী পদত্যাগের আলটিমেটাম দিলেন দলটির নেতারা, না হলে ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশিনের বেশ কয়েকটি অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গত ২৪ ঘন্টায় এমন অন্তত ৮টি পুশিনের চেষ্টা প্রতিহত করা হয়। বাংলাদেশি হিসেবে প্রমাণ ছাড়া কাউকেই গ্রহণ করা হবে না বলে জানায় বিজিবি। পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে শুক্রবার ভোরে ১০ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। প্রবেশ করতে না পারায় এক পর্যায়ে ৩ শিশু, ২ নারী এবং ৫ জন পুরুষের স্থান হয় শূন্যরেখায়। ঘটনার পর থেকেই সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। ২৮ ঘন্টা থেকে এইভাবে সারাটা রাত এই যে বৃষ্টিটা গেছিল তাদের উপর দিয়ে চলে গেছে। এটা ছোট ছোট বাচ্চা, আর এদের খাওয়ার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, পানির মধ্যে তারা বসে আছে। আমাদেরও মায়া লাগতেছে, তা আমাদের তো অসহায়, আমরা কি করব। পাবলিক আছে এলে তো অত্যাচার শুরু করে দিয়েছে। আজকে আমরা সারাদিন ঘুমাতে পারি না। বাংলাদেশের সরকার হোক আর ভারতের সরকারের হোক, আমরাও তো মানুষ। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একাধিক পতাকা বৈঠক হয়। আমি তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো। এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান। তো তারা বলেছে যে তাদের হাইকোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনর। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতিরোধে ওই ৬ জন প্রবেশ করতে পারেনি। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ শিশু রয়েছে। পটের জন্য দেখতে পারে না, পটের মধ্যে চলে আসে। গ্রামবাসী সবাই পাড়ায় আছে। এছাড়া শুক্রবার লালমনিরহাটের ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। এর মধ্যে তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা সীমান্তে ১১ জন, পাটগ্রামের ৬৫ বাড়ি সীমান্তে ১০ জন এবং আদিতমারী উপজেলার দিঘলটারি দুর্গাপুর সীমান্ত এলাকায় ১২ জন ছিলেন। শুক্রবার গভীর রাতে ঠাকুরগাঁও সীমান্তে নারী ও শিশুসহ ১১ জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ ১৭ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। শনিবার সকাল ৭:৩০টার দিকে সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করছে বিএসএফ, তবে তা রুখে দিতে সীমান্ত সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, এবার সেই প্রশ্নের উত্তর জানবো আজকের জনতার কথায়। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সীমান্ত ব্যবস্থাপনায় বরাবরই ভারতের আচরণ আক্রমণাত্মক।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা ও নির্যাতন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক সীমান্তে বিপুল সংখ্যক ভারতীয়দের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া বা পুশিন করা। দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথার আজকের পর্বে জানবো সীমান্তে পুশিন নিয়ে কী ভাবছেন বাংলাদেশের সাধারণ মানুষ। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক প্রণোদিত একটা ব্যাপার, যেহেতু সম্প্রতি সময় হচ্ছে একটা পালাবদল এসছে ক্ষমতার পশ্চিমবঙ্গে, পাশাপাশি হচ্ছে আসামেও আমরা এরকম দেখেছি যে এই যে পুশিনের যে বিষয়টা আসামেও দেখেছি, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গে আগের তুলনায় এখন আরও বেশি হচ্ছে। আগে হচ্ছে বিষয়টা হচ্ছে কি আপনার কেন্দ্র অনুযায়ী ছিল, কেন্দ্রীয় সরকার অনুযায়ী ছিল, বাট এখন হচ্ছে বিষয়টা রাজ্য পর্যায়ে চলে এসছে। তো বিষয়টা নিরাপত্তার দিক থেকে খুবই শঙ্কাজনক আমার কাছে মনে হয় আর কি। অন্য একটা দেশ থেকে এরকম পুশিনের ঘটনা পৃথিবীর আর কোনো দেশে হয় কিনা আমার ঠিক জানা নেই। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সরকারকে অবশ্যই হচ্ছে সীমান্তে আমাদের যে বর্ডারগুলো আছে সেখানে হচ্ছে নজরদারি আরও কঠোর নজরদারি করতে হবে। যেসব রাষ্ট্র আসলে আধিপত্য বিস্তার করে সেসব রাষ্ট্রের সাথে যেসব রাষ্ট্র ভিকটিম হয় সেই সব রাষ্ট্রের সাথে যখন বহনীপনা হয় না তখন তারা এই প্রেশারগুলো কাজ করে। আমাদের কাছে মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা সবসময় মনে করি যে বন্ধুত্ব সম সম্পর্ক রয়েছে ভারতের সাথে, কিন্তু ভারত আমাদের সাথে সবসময় আধিপত্য বিস্তার করে যাচ্ছে। অবৈধ পুশিন আমরা বাংলাদেশে কোনোভাবেই গ্রহণযোগ্য করব না, তাদেরকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিজেপিদের সাহায্য সহযোগিতা করতে হবে, তারা যাতে ওদিক থেকে লোক না পাঠাতে পারে সে চেষ্টাও আমাদের করতে হবে, দেখতে হবে, ঠেকাতে হবে। আদ্দিন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবে সরকার সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে হাসপাতালটির আইনজীবীর দাবি লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি। শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য 2 জনকে সাময়িক বরখাস্তের কথা জানান তিনি। দেশজুড়ে আলোচিত ও মর্মান্তিক এক ঘটনা, রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু। যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালটির নানা অব্যবস্থাপনার চিত্র। এমন বাস্তবতায় নিজেদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছে হাসপাতালটি। কর্তৃপক্ষের নিয়োগ করা আইনজীবী শনিবার সংবাদ সম্মেলনে জানান ক্ষতিপূরণ দেয়া হবে ভুক্তভোগী পরিবারগুলোকে, আর ঘটনার দায়ে বরখাস্ত করা হয়েছে 2 জনকে। ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। সরকার যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এই আইনজীবী, আর কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন মারা যাওয়া এক নবজাতকের পিতা। আমরা অলরেডি মামলা করেছি এবং আমরা যারা এর সাথে সরাসরি দোষী সাব্যস্ত হবে তাদের সর্বোচ্চ শাস্তি আমরা আবেদন করেছি রাষ্ট্রপক্ষের কাছে। আমরা শাস্তি অলরেডি অবশ্যই চাই কর্তৃপক্ষের একটা শাস্তি হোক। আদ্দিন হাসপাতালকে তারা 72 ঘন্টার ভিতরে কারণ দর্শাতে বলেছেন যে কেন হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ওটা যেহেতু একটা লিগ্যাল প্রসেস, এটি হাসপাতাল কর্তৃপক্ষ লিগ্যালি মোকাবেলা করবে। ওই ঘটনায় সরকারের অবস্থান কড়া বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়ে দেন কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আমরা রিপোর্ট পেয়েছি, বিকালের ভিতরে আমরা এর সিদ্ধান্ত নেব। আমরা আইনানুগভাবে সকল দিক বিবেচনা করে গতকাল বিকালে তাদের অফিসে আমরা নোটিশটা নিয়েছি। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। গত 27 মে আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম।
মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। মিলার ও ব্যবসায়ীদের কারসাজিতে বাজার অস্থিতিশীল হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীর দাবি, ভারতীয় চাল কম আসার পাশাপাশি এলসিও বন্ধ হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর তেজগাঁও বস্তিতে, যেখানে পরিবারের 7 জন সদস্য নিয়ে বসবাস করেন মঞ্জিলা বেগম। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী এই চালের যে দাম, সেই দামে পরিবারের 7 জন সদস্যর খরচ মেটাতে মঞ্জিলা বেগমের কতটুকু হিমশিম খেতে হয়। তারপরও যদি চালের দাম বাড়ে তখন কি হবে, আমরা পুরোটাই শুনবো তার কাছে, যে তার কতটুকু চাল লাগে বা কি পরিমাণে তার খরচের পরিমাণটা আমরা তার কাছেই শুনবো। এই চাল তো আমরা আনি 65 টাকা করে কেজিতে কিনা, তাই এইভাবেই আমরা অনেক কষ্টে চলতেছি আর কি। তাই এরপরেও যদি আবার দাম বাড়ে তাহলে তো আমগো না খাইয়াও হয়তো থাকতে হবে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরের কুসুমবাগ এলাকায়, যেখানে খুচরা দরে চাল বিক্রয় হয়ে থাকে। জানার চেষ্টা করব বিক্রেতাদের কাছ থেকে তাদের চাল বেচা কেনার খবর, পাশাপাশি ভরা মৌসুমে ক্রেতারা যারা চাল কিনেন তাদের কতটুকু হাতের নাগালে রয়েছে চালের মূল্য। কোনো যুক্তি আসে না, বাড়বে আরও 2-4-6 মাস পরে বাড়ার কথা, কিন্তু এখন বাড়ার তো এটা কোনো যুক্তি নাই। আগের তুলনায় এখন থেকে 200 থেকে 250 টাকা বেশি দিয়ে বস্তা কিনতে হইতেছে, ঠিক আছে, এমনকি 300 টাকাও বেশি কিনি। একটা চাল কিনতাম 60 টাকা 65 টাকা কেজি, এই যে মিনি চালগুলো, নাজির চালগুলো এখন হইতে 90 টাকা কেজি হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছি আমরা, মানে আমরা খাইতে খাওয়া যারা আছি, হেরা মরণ ছাড়া রাস্তা দেখি না। স্টকে যে মালগুলি থাকে এরা যদি ঠিক মতো এটা যদি দেয় আর কি, বাজারে যদি ছাড়ে, তাহলে তো আর এই দামটা আসলে ওইভাবে বাড়ার কথা না। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর বোরো মৌসুমে চাল আকারে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2,27,00,000 মেট্রিক টন। হাওড় অঞ্চলে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কিছু ক্ষতি হলেও দেশের অন্যান্য অঞ্চলে ফলন ভালো হওয়ায় সামগ্রিক উৎপাদন সন্তোষজনক। রাজধানীর পাইকারি বিক্রেতারা যারা রয়েছে তাদের সাথে কথা বলবো, শুনবো কেন ঊর্ধ্বমুখী চালের বাজার। নাদির চাইলে 25 কেজি প্রায় 200-250 টাকা বাড়ছে, আর চিনিগুড়া চাইলেও 200-300 টাকা বাড়ছে এই ঈদের পরে। এখন এটা বাড়ার কথা না। যেই রেট থাকে তার থেকে 100-200 টাকা ধানের বাজার বেড়া যায়, ওরা মিলাররা ওই সুযোগটাই নেয়। চালের দামের এই অস্বাভাবিক বৃদ্ধি রুখতে মিল পর্যায় থেকে শুরু করে পাইকারি বাজার পর্যন্ত সরকারের কঠোর ও নিয়মিত নজরদারির দাবি ব্যবসায়ী ও সাধারণ মানুষের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের সব জায়গায় সরকারের নেওয়া কার্যক্রম ঠিকঠাক চলছে কিনা তা দেখভালের জন্য সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় 7 মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করে এ দায়িত্ব দেন তিনি। শনিবার সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে এই কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন, সংসদীয় দলের সভায় 7 মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি, আইন, স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়। আলোচনা হয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ নিয়েও। রোববার বাজেট অধিবেশন শুরু হবে, আর 11 জুন বাজেট উপস্থাপন এবং 15 জুন সম্পূরক বাজেট পাশ করা হবে বলেও জানান তিনি। 30 লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে যাত্রা শুরু করার পরও বর্তমান সরকার কল্যাণমুখী, জনদরদী ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কাজ করছে বলে জানান চিফ হুইপ। সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার যা হওয়ার তা হয়ে গেছে, এখন যা হবে তা সংশোধন, আর সেই সংশোধন করবে বিএনপি। প্রতিটি সদস্যকে বলেছেন এই কথা যে আপনার নির্বাচনী এলাকায় সরকারের প্রণীত যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবেন আপনারা, এবং সেগুলো হচ্ছে তা নিশ্চিত করবেন আপনারা। সকল মন্ত্রণালয়ে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা চেষ্টা করছি যাতে ত্রুটি বিচ্যুতি না থাকে, এবং যতখানি আমরা ত্রুটি বিচ্যুতিহীনভাবে কাজ করতে পারি তার চেষ্টা হচ্ছে। সবাই মিলে যা ঐক্যবদ্ধ হচ্ছে তা আমরা ইন্টারপ্রেট করবো। এই জন্যই সংবিধান সংশোধন করে রাখবো। সংবিধান সংশোধনের বিকল্প আপাতত কিছু নেই, হয় সংবিধান ফেলে দিয়ে লিখতে হবে একবার নতুন করে, আর সংশোধন করতে হবে, মাঝখানে কিছুই নেই।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। তিনি আরও জানান, বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা মামলার রায় দেওয়া হবে কাল রবিবার। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। আলোচিত এই মামলার রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তাদের দাবি, সাক্ষ্য প্রমাণে আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক অনুষ্ঠানের আগে হামলা ও মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এতে এনসিপির নেতাকর্মী সহ 10 জন আহত হয়। বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। প্যান্ডেল ও মঞ্চ তৈরির প্রস্তুতি চলাকালীন সময়ে 50 থেকে 60টি মোটরসাইকেলে এসে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মঞ্চ ভাঙচুর করে। ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় ঘটনাস্থলে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি দোষীদের শাস্তি দাবি করেন। মাগুরায় জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী, শাশুড়ি ও স্বজনদের মারধর এবং অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাগুরার জাঙ্গালিয়া গ্রাম এলাকায় রহমত মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। আহত স্ত্রী সাদিয়া ইসলাম ও তার মা আফরোজা বেগমকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, 2022 সালে রহমত মিয়ার সঙ্গে রাজশাহীর তকিপুর গ্রামের সাদিয়া ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এক পর্যায়ে সন্তানকে নিজের বাড়িতে চলে যান রহমত মিয়া। পরে সন্তানকে ফেরত নিতে সাদিয়া তার মা সহ রহমতের বাড়িতে যান। এই সময় রহমত তাদের নির্যাতন করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এই বিষয়ে রহমত মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ঈদের 1 সপ্তাহ পার হলেও প্রেক্ষাগৃহে নতুন সিনেমা দেখছেন দর্শক। এছাড়া বিশেষ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন শোবিজ তারকারাও। শনিবার বিকেলে রাজধানীর উত্তরা স্টার সিনেপ্লেক্সে ঈদুল আজহায় মুক্তি পাওয়া বনলতা সেনের বিশেষ প্রদর্শনী হয়। এতে নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে অংশ নেন চলচ্চিত্র তারকারা। ছবিটি দেখে মুগ্ধ হওয়ার কথা জানান তারা। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বনলতা সেনকে উপজীব্য করে চলচ্চিত্রটির গল্প বুনেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই দর্শক সমালোচকদের দারুণ প্রশংসা পাচ্ছে। বনলতা সেন দেখলাম, ঘোর লাগা একটা কাজ, যেমন মেকিং তেমন আর্টিস্টদের পারফরমেন্স। মূল উদ্দেশ্য দর্শকদের কে খুশি করা, দর্শকদেরকে এন্টারটেইন করা, এবং ফাইনালি যখন সেরকম আমরা রেসপন্স পাই, সেটা তো সেই আনন্দের আসলে কোনো ভাষায় আমরা তুলনা বা প্রকাশ করতে পারবো না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। শনিবার দিল্লির যন্তর মন্তরকে আয়োজিত বিক্ষোভে এই দাবি জানান তিনি। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সেখানে তিনি আরও বলেন, অনেকে কারাবাসের ভয়ে আপোষ করেছেন, নিজেদের বিকিয়ে দিয়েছেন, কিন্তু এই দেশের ছাত্র যুব সমাজ বিকিয়ে যায়নি। সিজেপির বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশই ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী। শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকও বিক্ষোভে যোগ দেন। তিনি বলেন, দীপ
দীপকে গ্রেপ্তার করা হলে তিনি 6 সপ্তাহের অনশন কর্মসূচি পালন করবেন। ভারতে মোদী সরকারের ক্রমেই গলার কাটা হয়ে উঠছে ককরোচ জনতা পার্টি সিজেপি। ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে জন্ম দেয়া গ্রুপটি এরই মধ্যে নেমেছে রাজপথের আন্দোলনে। তরুণদের মাঝে তুমুল জনপ্রিয় সিজেপির সঙ্গে প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরাও। গরিব কো মুফত কি চিজ নেই চাহিয়ে। তরুণদের জন্য, তরুণদের দ্বারা, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, এই স্লোগান নিয়ে গত 16 মে যাত্রা শুরু করে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ব্যঙ্গাত্মক এই অনলাইন প্ল্যাটফর্মটির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে এগিয়ে চলছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দিল্লি পাড়ি দিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ফিরেই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের বিপত্তি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার ভারতের সংসদ ভবনের নিকটবর্তী একমাত্র সমাবেশের স্থল যন্তর মন্তরে বিক্ষোভ করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীপকের দিল্লি আগমন রাজধানীতে নতুন কোনো উত্তেজনার পূর্বাভাস দিচ্ছে। ক্ষমতাসীন দল বিজেপি প্রচার করছে এই আন্দোলনকারীদের পেছনে পাকিস্তানি মদদ রয়েছে। আরও রয়েছে ভারত বিরোধী মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হাত। অভিজিৎ দীপকেও সংশয় প্রকাশ করে বলেছেন, দেশে ফিরলে তার স্থান হতে পারে দিল্লির তিহার জেলে। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে তীব্রতর করে তুলতে পারে ভারতের লাদাখ অঞ্চলের বিশিষ্ট অধিকার কর্মী সোনম ওয়াংচুকের সমর্থন। তালিকায় আরও রয়েছেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, কুণাল কোহলি, অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা, দিয়া মির্জা, ফাতিমা সানা শেখ ও এশা গুপ্তা, কৌতুক শিল্পী কুণাল কামরা এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদও সিজেপির পাশে রয়েছেন। সিজেপিকে সমর্থন জানিয়েছেন ভারতের প্রবীণ ও বিখ্যাত সমাজকর্মী আন্না হাজারে। তরুণদের এই প্রতিবাদের প্রশংসা করে ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন আন্দোলন ও ক্ষোভকে যেন গুরুত্ব দেওয়া হয়। 3 জন নতুন মুখপাত্রের নাম ঘোষণা করেছে সিজেপি। মূল নেতৃত্বে থাকবেন অভিজিৎ দীপকে, প্রধান মুখপাত্র সাংবাদিক সৌরভ দাস, বাকি 2 জনের একজন রাজনৈতিক গবেষক ও চলচ্চিত্র নির্মাতা বিজেতা দাহিয়া, আর অপরজন সাবেক ম্যানেজমেন্ট পরামর্শক আশুতোষ রানকা। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তা কক্ষ। বিভিন্ন ফ্রন্টে চলমান যুদ্ধ এবং নেতানিয়াহুর যুদ্ধনীতির কারণে বিশ্বমঞ্চে ইসরায়েলের অবস্থান ও ভাবমূর্তি আরও তলানিতে ঠেকেছে। এক জরিপে দেখা গেছে বিশ্বের অধিকাংশ দেশের মানুষই এখন ইসরায়েলকে অত্যন্ত নেতিবাচক চোখে দেখছে। এমনকি নেতানিয়াহুর প্রতি আস্থা নেই বেশিরভাগ মানুষের। ইরান সহ বিভিন্ন দেশে যুদ্ধ, গাজা ও লেবাননে বর্বর আগ্রাসন, গাজা ভূখণ্ড জুড়ে বছরের পর বছর গণহত্যার কারণে বিশ্বজুড়ে নিন্দিত ইসরায়েল। দেশটির নেতৃত্বের প্রতি সম্প্রতি বিশ্বজুড়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 36টি দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা একেবারেই নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক গবেষণা প্রতিষ্ঠানের জরিপে ইসরায়েলের প্রতি মানুষের অত্যন্ত নেতিবাচক মনোভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের 60% এবং বাংলাদেশে প্রায় 79% নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। জরিপে অংশগ্রহণ করা বেশিরভাগ মানুষই জানিয়েছেন নেতানিয়াহুর ওপর তাদের আস্থা নেই। বাংলাদেশে 76% মানুষ তার ওপর অনাস্থা প্রকাশ করেছেন। পাকিস্তানে এই অনাস্থার হার 88% এবং যুক্তরাষ্ট্রে 55%। তবে এ বিষয়ে ব্যতিক্রম দেখা গেছে ভারতে। জরিপে অংশ নেওয়া সব দেশের মধ্যে একমাত্র ভারতেই ইসরায়েলের প্রতি সবচেয়ে কম নেতিবাচক মনোভাব দেখা গেছে। মাত্র 28% মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক এবং 32%ই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এমনকি নেতানিয়াহুর প্রতি অনাস্থা প্রশ্নেও ভারত ব্যতিক্রম। দেশটির 34% মানুষই নেতানিয়াহুর প্রতি আস্থা রাখেন বলে জানান। জরিপভুক্ত মুসলিম প্রধান দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের জনগণের মধ্যে ইসরায়েলের প্রতি চরম বৈরিতা লক্ষ্য করা গেছে। পিছিয়ে নেই ইউরোপের দেশগুলো। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনের মতো দেশের প্রায় 2/3 নাগরিক ইসরায়েলকে অত্যন্ত বিরূপ চোখে দেখেন। বিশ্লেষকদের মতে গাজা সংকটের কারণে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তি আগেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা ইরানের সাথে যুদ্ধ শুরুর পর আরও বেশি ভেঙে পড়েছে। ইশরাত সুমা, দীপ্ত, বার্তা কক্ষ।
ইরানের নেতারা অত্যন্ত শক্তিশালী ও অহংকারী, আর এ কারণেই তারা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেষ পর্যন্ত একটি চুক্তিতে আসা ছাড়া ইরানের সামনে কোনো বিকল্প নেই। এমনকি যারা এই সংঘাতের অবসান ঘটাতে ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি করার জন্য তাগিদ দিচ্ছেন তাদেরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিলেও তাদের কাছে এখনও 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র রয়ে গেছে। Literally as though a call wasn't made of Minneapolis after the shooting of Renee Good. You said শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টা প্রতিহত করতে বিজিবির কড়া অবস্থান, বাংলাদেশি হিসেবে প্রমাণ ছাড়া কাউকেই গ্রহণ না করার ঘোষণা। তাদেরকে বলেছি যে তোমরা তাদেরকে অবৈধভাবে এখানে ফেরত পাঠিয়ে দিয়েছো, এটা বৃষ্টির মধ্যে ছিল, গতকাল বজ্র হয়েছে, এটা ইনহিউম্যানিটেরিয়ান, বাট আমরা এই পজিশনে অনর। নোটিশের জবাবে সন্তুষ্ট না হলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি, দাবি আইনজীবীর। আগামীকাল রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। এই মর্মে আগামীকাল বিকাল 5টার ভিতরে কারণ দর্শানোর জন্য চিঠি পাঠিয়েছে। ভরা মৌসুমেও দেশের বাজারে ফের বেড়েছে চালের দাম। মিলার ও ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা, বিপাকে ক্রেতা সাধারণ। নাজির চালগুলা এখন হইতে 90 টাকা কেজি হয়েছে। এখন সাধারণ মানুষ যারা আছি আমরা, মানে আমরা খাইতে খাওয়া যারা আছি, হেরা মরণ সারা রাস্তা দেখি না। সরকারের কার্যক্রম সঠিকভাবে এগুচ্ছে কিনা তা দেখভালের দায়িত্ব পেলেন স্থানীয় সংসদ সদস্যরা। সংসদীয় দলের সভায় 7 মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন। সকল মন্ত্রণালয়ে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, আমরা চেষ্টা করছি যাতে ত্রুটি বিচ্যুতি না থাকে। রাজপথের আন্দোলনে নামল ককরোচ জনতা পার্টি। শিক্ষামন্ত্রী পদত্যাগের আলটিমেটাম দিলেন দলটির নেতারা, না হলে ভারত জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।